অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপ, বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রাথমিক মানল পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়। যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারব। অসহনীয় গরমে পুড়ছে দেশ, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, মের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে, কাল বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা, ভোটের দিন সকালেই যাবে ব্যালট, জানালেন ইসি হাবিব, প্রভাব ঠেকাতে কঠোর হুঁশিয়ারি। এবং পাহাড়ে কুকিচিনের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থানে পুলিশ, ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ স্থাপনায় নিরাপত্তা জোরদার। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অতি গরমে আজ স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক শিক্ষার্থী। কায়েস রাহাতকে সাথে নিয়ে ফজলা দিতের রিপোর্ট। দেশজুড়ে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এমন গরমে সোমবার 5 জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক স্কুল, তবে কম ছিল উপস্থিতি। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে, গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে 2-1 ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাইরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। অসহনীয় গরমে শিক্ষার্থীদের দুরবস্থার চিত্র আদালতের নজরে আনেন এক আইনজীবী। পরে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দাবদাহ বিবেচনায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষা মন্ত্রণালয়। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো, কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এপ্রিলের এই তীব্র খরাতাপের পর মের প্রথম সপ্তাহে বৃষ্টির সংবাদ দিল আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। কেবল বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। ঢাকা সহ দেশের 5 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গায় শিক্ষার্থীরা স্কুলে এসে গরমে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া তীব্র দাবদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের সঙ্গে সাধারণ মানুষও আছেন চরম ভোগান্তিতে। তীব্র রোদে গলে যাচ্ছে সড়কের বিটুমিনও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ 10 বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি হয়েছে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। চুয়াডাঙ্গা জেলার মধ্যে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। 10 বছর আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2014 সালের 21 মে রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। সোমবার জেলায় প্রাথমিক পর্যায়ের ক্লাস চললেও উপস্থিতি ছিল খুব কম। ক্লাস করতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
এ দাবদাহে হিট অ্যালার্ট জারির মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন কর্তৃপক্ষ। বৈশাখের খরতাপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই গরমে মনে করেন কাজ কেমন তো সেটা করতে গেলেও পারতেছি না। এই রোদে দাঁড়াতে গেলে গা তো ধরে যাচ্ছে, এত পরিমাণ তাপ, মানে আমার যান মানে একদম কলজে শুকিয়ে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে একেবারে। চুয়াডাঙ্গার মতো মেহেরপুরেও সোমবার বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল জনজীবন। গরমে আমরা কাজ করতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। গরম পড়ছে খুব, গান খুব খারাপ, গান চালানো খুব কষ্ট হয়েছে। এই 12টা বাইরে আর রোডে থাকা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইথনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড দাবদাহে বেলা 11টার দিকে স্কুল শাখায় 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 6 জন জ্ঞান হারায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা 11:15 যখন বিদ্যুৎ ছিল না, আমার 6 জন শিক্ষার্থী এই তীব্র গরমের কারণে অসুস্থতা বোধে জ্ঞান হারায়। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতির হার ছিল অনেক কম। আমার স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে। উত্তাপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই আছে, আরও কিছুদিন বন্ধ থাকা উচিত। দাবদাহের কারণে রাজশাহী, পাবনা, পঞ্চগড়, নোয়াখালী সহ অন্যান্য জেলায়ও জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, দুই মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তহীনতায় বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং নানা যুক্তিতে দিশেহারা তারা। বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক কার্য পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিলে এই সংকট দূর করা সম্ভব। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। একদিকে যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, তখন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভোগান্তিতে পড়েছে দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকরা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের মধ্যে গত 21 এপ্রিল ঈদের ছুটি 1 সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এরপর তাপমাত্রা আরও বেড়ে গেলেও 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে অনড় থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সেই সিদ্ধান্তে একমত পোষণ করে গণশিক্ষা মন্ত্রণালয়ও। স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর এলেও সারাদিন বিষয়টি কানে তোলেনি সরকারের 2 মন্ত্রণালয়। রাত 8টার পর হঠাৎই সিদ্ধান্ত আসে 5 জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়ে স্কুল চালু রাখার সিদ্ধান্তে অনড় থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে চরম সিদ্ধান্তহীনতায় ভোগেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা সকালে কলেজে আসছি, তখন আমরা জানতাম না যে কলেজ বন্ধ, কোনো নোটিশও পাইছি না আমরা, কিন্তু আমরা জানি না যে স্কুল বন্ধ। এরই এক পর্যায়ে সোমবার স্বপ্রণোদিত এক আদেশে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এরপর টনক নড়ে প্রাথমিকের। দ্রুত সময়ের মধ্যেই স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করে তারা। কিন্তু এবার স্কুল খোলা রাখতে আবারও যুক্তি সামনে আনেন শিক্ষামন্ত্রী। এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আর অপরিপক্কতায় ডুবতে বসেছে দেশের শিক্ষা ব্যবস্থা। সিদ্ধান্তহীনতায় ভুগি বলেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই সিদ্ধান্তগুলো তেমন ধরনের শিক্ষাক্রম বারবার পরিবর্তন করতে হচ্ছে এবং এই পরীক্ষণের নামে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে গিনিপিগে পরিণত করা হয়েছে, যে কারণে প্রয়োজনে অপ্রয়োজনে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে আমাদের আদালতকেও এই দায়িত্ব নিতে হচ্ছে, যেটা একটা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার জন্য এবং বাস্তবায়নের জন্য আমি মনে করি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার কোনো স্থান নেই। আর সে কারণেই রশি টানাটানি, যার মাসুল দিতে হয় শিক্ষার্থী ও অভিভাবককে। দুর্যোগ মোকাবেলার জন্য কোনো পরিকল্পনা আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো কালে ছিল না, এখনো নাই, যার কারণে আমাদেরকে চরম হিস্সা দিতে হয়, বিশেষ করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকেরা। এর আগে রমজানের ছুটি নিয়েও সিদ্ধান্ত দিতে না পারায় শেষ পর্যন্ত তা গড়ায় উচ্চ আদালতে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।
নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি তাদের তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ নিয়ে আলোচনা হবে। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে ২০ জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় ৩৫ জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় ১৬টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে ৩০ তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি ২৩ জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের কচুয়ায় জমে উঠেছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। চাঁদাবাজ মুক্ত, ভূমি দখলকারী মুক্ত করার লক্ষ্যেই কাজ করে যাবে। ৮ই মে যে ভোট গ্রহণ হবে উপজেলা পরিষদে, সেই ভোট গ্রহণে সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ আমি বিজয় অর্জন করব। উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয়, সেই নির্বাচন কচুয়াতে হবে। দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝেও এক ধরনের উৎসবের আমেজ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দান করতে পারে এবং প্রার্থীরা যাতে ভোটারদের সন্তোষজনক ভোট পায়, আমরা এই ধরনের সকল প্রস্তুতি আছে। ময়মনসিংহের ৩ উপজেলায় বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বরিশালে ভোর থেকে গভীর রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দাবদাহ উপেক্ষা করেই ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। সিরাজগঞ্জে জমে উঠেছে প্রথম দফা নির্বাচনের প্রচার প্রচারণা। সোমবার দুপুরে আলমপুর বাজারে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজি। গাজীপুরের সকল ভোটারবৃন্দ অবশ্যই
আমাকে ভোট দিয়ে জয়লাভ করাবে। জামালপুরে হাটবাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সকল ভোটার ভাই বোনদের সেই সাথে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীদের। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা নির্বাচন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, কোনোভাবেই রাতে কিংবা আগের দিন যাওয়ার সুযোগ নেই, জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহসান হাবিব খান আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে দিয়েছি আমরা যে আমরা সকল সময় সকল ব্যালট সকালেই যাবে, আর ওই রাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগের দিন যাওয়ার কোনো সুযোগ নাই। তবে দুর্গম এলাকা, হিল ট্র্যাক্স, চর অঞ্চল সেটাও কিন্তু আগের দিন যাবে, কিন্তু ওখানে ক্লাস্টার করে রাখবে। 5-7টা কেন্দ্রের জায়গায় একজন থেকে যেন পাহারা দিবে। সংবাদ রাতে আরো থাকছে। ওষুধের লাগামহীন দামে ভোক্তার ক্ষোভ, ডলার সংকটের অজুহাত কোম্পানির দাম বৃদ্ধি রোধে ব্যবস্থা নির্দেশ হাইকোর্টের। পাহাড়ে কুকিচিন সন্ত্রাসীদের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র গোলাবারুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেক থানায় নির্মাণ করতে বলা হয়েছে 3টি করে সেন্ট্রি পোস্ট। একই সঙ্গে ডিএমপির সব থানা ফাঁড়ির নিরাপত্তা নিশ্চিত ও অ্যালার্ম স্কিম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরনে বিশেষ পোশাক, মুখে কালি মাখা, হাতে অস্ত্র, কারো কারো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, পায়ে বুট জুতা, এভাবে সজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করতে এসেছিল কুকিচিন সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেল 2 এপ্রিল এমন ফিল্মি ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। এ ঘটনায় অনেকটাই নড়েচড়ে বসে পুলিশ। দেশের সব থানায় পুলিশের স্থাপনা ও অস্ত্রগোলা বারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ইউনিটগুলোতে অ্যালার্ম প্যারেডের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের দেয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয় প্রত্যেক থানায় কমপক্ষে 3টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংখ্যা কম বেশি হতে পারে। সিসিটিভি ক্যামেরার আওতায় যাতে পুলিশের সব স্থাপনা থাকে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাইকে সতর্ক রাখার জন্যই এমন নির্দেশনা। আমার যে অস্ত্রাগার রয়েছে বা আমার যে পুলিশ লাইন্স রয়েছে বা কেপিআই যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আলাদা আমাদের প্রোটোকল রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে নিতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এসওপি রয়েছে, আলাদা প্রোটোকল রয়েছে। সেই নির্দেশনা কিন্তু সবসময় আমাদের বলবৎ থাকে। এর বাইরেও কিন্তু হেডকোয়ার্টার্স থেকে আপনি যেটি বললেন যে সময় সময় কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে সমন্বয় সভাগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অপরাধের ধরন বা অপরাধীদের বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলোকে কিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটির সাথে কিভাবে আমাদের তদন্তকে এটির সাথে ইন্টিগ্রেট করা যায় বা অপরাধীকে শনাক্ত করার জন্য বা অপরাধকে আইডেন্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেজন্য কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তার বিষয়েও সতর্কতার কথা জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। উন্নয়নের নামে গোটা দেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলমান প্রচণ্ড দাবদাহে নগরীর পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণকালে একথা বলেন তিনি। দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন সরকারের ভুল সিদ্ধান্ত। বলেন, সরকার বেনজির আহমেদ ও আসাদুজ্জামানকে ব্যবহার করেছেন জোর করে ভোটারবিহীন নির্বাচন করতে। পুলিশকে সত্যের পক্ষে কাজ করার আহ্বানও জানান বিএনপির এ নেতা। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন,
আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ। এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, এতে লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় মানুষ পড়েছেন বাড়তি বিপাকে। গেল 2 মাসে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের সংকটকে দুষছেন বিক্রেতারা। লোকাল প্রোডাক্ট প্লাস আপনার ইম্পোর্ট প্রোডাক্ট যেগুলো এলসি প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টের অনেক দাম বাড়ছে। এক প্রোডাক্টে 500-700 টাকাও দাম বাড়ছে। ম্যাক্সিমাম ওষুধেরই আপনার রেট বাড়ছে, পার পিসে 2 টাকা 5 টাকা এরকম বাড়ছে। এজিথ্রোমাইসিনের দাম বেড়ে গেছে প্রচুর, আর একটা সিরাপ আছে অ্যাবোলাক, এগুলোর প্রচুর দাম বেড়েছে। আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা। ওষুধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। যখন দাম জিজ্ঞেস করি তখনই খালি বাড়ে, তো আমরা নিরুপায় দাম দিতে হয়, কিছু করার তো নাই। দ্রব্যমূল্য জিনিসপত্র বা ওষুধ যে কোনো দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে আমাদের তো আয় ওইভাবে বাড়তেছে না। এরই প্রেক্ষিতে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির বন্ধের নির্দেশও দেন আদালত। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বঙ্গবন্ধু হত্যার পর প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতির জন্য উচ্চ পর্যায়ের কমিটি করার নির্দেশ হাইকোর্টের। 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার আদেশ। কক্সবাজারে ঈদগাঁওতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার বেলা 11:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা কক্সবাজার বাইতুস শরফ চক্ষু হাসপাতালে এসে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীতমুখী মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। দেখছেন সংবাদরাত। বঙ্গবন্ধু হত্যার পর প্রতিরোধ যোদ্ধাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে 3 মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2022 সালে এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রতিরোধ যোদ্ধাদের চিহ্নিত করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। সেই কমিটি 4 আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে, প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে এবং যারা এই সময়ে আহত হয়েছে, নিহত হয়েছে, যাদেরকে জেলে পোড়া হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের একটা তালিকা বিজ্ঞ আদালতে দিবে এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতের কাছে রুল চেয়েছিলাম যে তাদেরকে যাতে আইডেন্টিফাই করে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান এবং তাদেরকে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার জন্য।
দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। VOA 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার বলেছেন, গাজায় মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে ইসরায়েলের আরও কিছু করতে হবে। ব্লিংকেন সৌদি আরবের রিয়াদে গালফ কোঅপারেশন কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের জিম্মি করেছে তাদের মুক্তি এবং 6 সপ্তাহের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। ওকলাহোমা রাজ্যে শনিবার রাতে টর্নেডোর আঘাতে 4 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছে। অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে রবিবার রাতে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।